আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব আমাদের কোষ রসায়নের তৃতীয় লেকচার। এর আগের ক্লাস পর্যন্ত আমরা মনোস্যাকারাইড শেষ করছিলাম। আজকে আমরা শুরু করব ডাইস্যাকারাইড থেকে। তো চলো শুরু করা যাক। এখন দেখো, ডাইস্যাকারাইড এই শব্দটারে যদি প্রথমে আমরা ভাঙি কি পাই? প্রথমে আছে হচ্ছে ডাই শব্দের অর্থ কি? ডাই মানে হচ্ছে দুই, আর স্যাকারাইড মানে কি? স্যাকারাইড মানে হচ্ছে চিনি। তাহলে একদম সিম্পলি যদি আমরা বলি ডাইস্যাকারাইড মানে কি, ডাইস্যাকারাইড মানে হচ্ছে দুই চিনি। অর্থাৎ ডাইস্যাকারাইড বলতে এমন একটা শর্করাকে বুঝাইতেছে যেটাকে যদি তুমি ভাঙো, এই ডাইস্যাকারাইডে যদি তুমি ভাঙো কিংবা আদ্র বিশ্লেষণ করো, এতে যদি আদ্র বিশ্লেষণ বলতে বোঝায় হচ্ছে পানির সাহায্যে ভাঙা, পানি যোগ করে কোনো কিছুরে ভেঙে ফেলা, এই প্রক্রিয়ারে বলা হয় হচ্ছে আদ্র বিশ্লেষণ। তো এই ডাইস্যাকারাইড যে তুমি যদি আদ্র বিশ্লেষণ করো তাহলে তুমি কি পাবা? দুইটা মনোস্যাকারাইড পাবা। এই হচ্ছে আমাদের ডাইস্যাকারাইড। এখন ডাইস্যাকারাইড কিভাবে গঠন হয়? দুইটা মনোস্যাকারাইড যখন একসাথে যুক্ত হয় তখন তাদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট হয়। বন্ডটার নাম কি? বন্ডটার নাম হচ্ছে, দেখো এই জায়গায় লেখা আছে গ্লাইকোসাইডিক বন্ড। সো গ্লাইকোসাইডিক বন্ড ফরমেশনের মাধ্যমেই কিন্তু দুইটা হচ্ছে মনোস্যাকারাইড যুক্ত হয়। এখন গ্লাইকোসাইডিক বন্ড কিভাবে ফরমেশন হইতেছে কিংবা কোন বন্ডকে আমরা গ্লাইকোসাইডিক বন্ড বলবো সেটা আমরা একটু পরেই দেখবো। এখন শুধু জেনে নাও যে COC, এই যে বন্ড, এই বন্ডটারে মেইনলি হচ্ছে আমাদের গ্লাইকোসাইডিক বন্ড বলা হয়। এখন এটা কিভাবে ফরমেশন হয় একটু পরে আমরা ডিটেলসে দেখব। এখন আমরা একটু দেখি যে আমাদের যে হচ্ছে ডাইস্যাকারাইডগুলো আছে এদের উদাহরণ কি কি আছে। যেমন আমরা যদি খুবই প্রচলিত ডাইস্যাকারাইড দেখি, সবচেয়ে প্রচলিত কোনটা? সবচেয়ে প্রচলিত হচ্ছে সুক্রোজ। সুক্রোজ কি? সুক্রোজ হচ্ছে সিম্পলি চিনি। আমরা প্রতিদিন শরবত বানানোর কাজে কিংবা পায়েস কিংবা যে কোনো কাজে কিন্তু আমরা চিনি খাই থাকি, ঠিক না? তো এই চিনি হচ্ছে আমাদের সবচেয়ে প্রচলিত ডাইস্যাকারাইড। এছাড়াও আরও কি কি ডাইস্যাকারাইড আছে এবং তাদের ভাঙলে আমরা কোন কোন মনোস্যাকারাইড পাবো, চলো এটা দেখি। তো প্রথমে আসি সুক্রোজ নিয়ে, যেহেতু এটাই সবচেয়ে বেশি প্রচলিত। এই সুক্রোজের ভাঙলে আমরা পাবো গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তারপরে আছে হচ্ছে তোমার ল্যাকটোজ। ল্যাকটোজ কই থাকে? ল্যাকটোজ থাকে হচ্ছে দুধে। ল্যাকটোজের ভাঙলে আমরা কি পাবো? ল্যাকটোজের ভাঙলে পাবো হচ্ছে আমরা গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। এরপরে আর কি কি আছে? এরপরে আছে হচ্ছে ম্যালটোজ। আচ্ছা, এই ম্যালটোজের ভাঙলে কি পাবো? ম্যালটোজের ভাঙলে পাবো হচ্ছে দুই অণু গ্লুকোজ, অ্যান্ড দুইটাই হবে হচ্ছে আলফা ডি গ্লুকোজ। সো দুই অণু আলফা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজ প্লাস আলফা ডি গ্লুকোজ। আরেকটা আছে, সেটা হচ্ছে সেলোবায়োজ। সেলোবায়োজ। এই সেলোবায়োজের ভাঙলেও আমরা দুই অণু গ্লুকোজ পাবো, বাট এই দুই হচ্ছে বিটা ডি গ্লুকোজ। 2 গুণন বিটা ডি গ্লুকোজ। তো এই হচ্ছে আমাদের প্রচলিত কয়েকটা যে ডাইস্যাকারাইড আছে তাদের উদাহরণ: সুক্রোজ, ল্যাকটোজ, ম্যালটোজ এবং সেলোবায়োজ। এর মধ্যে একটা তোমরা মনে রাখবা যে হচ্ছে এই যে ল্যাকটোজ, এই ল্যাকটোজের বলা হয় হচ্ছে দুগ্ধ চিনি বা মিল্ক সুগার। এটা আছে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 5th চ্যাপ্টারে। এটা অনেক ফেমাস একটা কোশ্চেন, মিল্ক সুগার কোনটা কিংবা দুগ্ধ চিনি কোনটা। এটা হচ্ছে আমাদের এই ল্যাকটোজ, ঠিক আছে? তো এই হচ্ছে আমরা উদাহরণ দেখলাম। এখন এই উদাহরণগুলো সম্পর্কে আমাদের ডিটেলসে জানা লাগবে যে কোনটা কীরকম, ঠিক না? তো প্রথমেই আসি যেটা সবচেয়ে প্রচলিত, অর্থাৎ আমাদের সুক্রোজ। তো সুক্রোজ কীভাবে গঠন হইতেছে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ কীভাবে মিলিত হয়ে সুক্রোজ গঠন করতেছে এবং এদের মধ্যে যে গ্লাইকোসাইডিক বন্ড, সেই গ্লাইকোসাইডিক বন্ড কীভাবে ক্রিয়েট হইতেছে এটা আমাদের দেখা লাগবে। তারপরে সুক্রোজের ব্যবহার কিংবা কীভাবে সুক্রোজ আসলে আমরা নিষ্কাশন করতেছি এটাও আমাদের জানা লাগবে, ঠিক না? চলো এখন আমরা দেখি যে সুক্রোজ, ঠিক আছে। তো প্রথমেই আমরা সুক্রোজের গঠন দেখব এবং সুক্রোজ কিভাবে তৈরি হলো এটা দেখব। একটা জিনিস সবসময় তোমরা মনে রাখবা যে যখন দুইটা মনোস্যাকারাইড যুক্ত হবে এবং গ্লাইকোসাইডিক বন্ড ফর্মেশন করবে তখন তাদের মধ্যে থেকে একটা H2O মাইনাস হয়ে যাবে, অর্থাৎ পানি বের হয়ে যাবে, বুঝছো?
এই কারণে আমরা যখন ডাইস্যাকারাইডে আদ্র বিশ্লেষণ করতেছি কিংবা ডাইস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড বানানোর চেষ্টা করতেছি, তখন কিন্তু আমরা এই জায়গায় পানি যোগ করছিলাম। একটু আগে খেয়াল করছো কিনা? কেন পানি যোগ করছি? কারণ এই পানিটা তো বের হয়ে গিয়েছিল, ঠিক না? চলো এখন আমরা দেখি গ্লুকোজ আর ফ্রুক্টোজ। ঠিক আছে, তো প্রথমে আমরা গ্লুকোজের স্ট্রাকচার আঁকি। আমরা এর আগের দিন কিন্তু খুব ভালোভাবে শিখছিলাম গ্লুকোজের স্ট্রাকচার কীরকম। আচ্ছা, আচ্ছা, এরা হচ্ছে একটা গ্লুকোজ। ঠিক আছে, এই সবগুলোতে যে কার্বন কিংবা কার্বনের সাথে যে আমাদের ইগুলো আছে, হাইড্রোজেন এবং হাইড্রক্সাইড মূলকগুলো আছে, ওইগুলো আমরা সরাসরি ইলাবোরেট করতেছি। আচ্ছা, আচ্ছা, অত হচ্ছে তাড়াহুড়া করে লাভ কি, চলো ইলাবোরেট করেই লিখি আমরা। এটা ক্যান্সেল, আমরা আবার সুন্দর করেই লিখি, টাইমের তো অভাব নাই। চলো আঁকাই। প্রথমে হচ্ছে এই যে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, অক্সিজেন, কার্বন, CH2OH। এবং এই জায়গায় এরা যেহেতু আলফা ডি গ্লুকোজ আমরা ধরে নিলাম, আলফা ডি গ্লুকোজ, এর সাথে নিচের দিকে থাকবে হচ্ছে OH এবং এইচ থাকবে উপরের দিকে। আচ্ছা, এর আগের দিন আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ পড়ানোর সময় হয়তো বলি নাই, বাট তোমাদের অনেকের মাঝে কনফিউশন থাকে, যেটা তোমরা পরে বলছো যে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ কোনটাই উপরে থাকে কোনটাই নিচে থাকে OH মূলক। এটা হচ্ছে আমরা অনেকটা ভুলে যাই, মিস্টেক করে ফেলি। এটা তোমরা কিভাবে মনে রাখতে পারো একটু খেয়াল করো। দেখো, আলফা ডি গ্লুকোজে কি নিচের দিকে থাকে, তো আলফা কীরকম? আলফা হচ্ছে এরকম। তো এই আলফা থেকে আমরা একটা মাস আঁকায় ফেলতে পারি, ঠিক না? আলফা থেকে মাস হয়ে গেল। এখন বলো তো যে মাছ কই থাকে, পানির উপরে থাকে না পানির নিচে থাকে? তো মাছ যেহেতু নিচে থাকে, তাহলে আমরা বলবো আলফা মাছের মতো পানির নিচে থাকে, অর্থাৎ আলফাতে ওএইচ মূলক হচ্ছে নিচের দিকে থাকে এবং বিটাতে এর উল্টা, অর্থাৎ ওএইচ মূলক উপরের দিকে থাকে। ঠিক আছে, তারপরে OH, H, OH, H, H, OH, এইচ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ। এবং এবার আমরা এর সাথে যুক্ত করব কি, প্লাস দিব। এই জায়গায় আমরা কি ফ্রুক্টোজের, অক্সিজেন, কার্বন, কার্বন, আচ্ছা, 1 নাম্বার কার্বন কই আছে এই জায়গায় CH2OH এবং 6 নাম্বার কার্বন কই আছে এই জায়গায় CH2OH। এখন এই কার্বনের সাথে নিচের দিকে আছে হচ্ছে OH। ঠিক আছে, এবং এই কার্বনের ক্ষেত্রে উপরের দিকে আছে H, নিচের দিকে আছে OH। এই কার্বনের ক্ষেত্রে উপরের দিকে আছে OH, নিচের দিকে আছে H। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফ্রুক্টোজের স্ট্রাকচার। তো আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজের স্ট্রাকচার আঁকাইলাম একসাথে। ঠিক আছে, নাও এখন এদের মাঝখানে দেখো তো, এই যে OH এবং এই যে OH, এদের মাঝখানে হচ্ছে বিক্রিয়া হবে। এদের মাঝখানে বিক্রিয়া হয়ে কি হবে? এদের মাঝখানে বিক্রিয়া হয়ে এই দেখো, এই জায়গা থেকে H এবং এই পাশ থেকে OH, এই তিনটা একসাথে মিলে যুক্ত হবে কি, যুক্ত হয়ে বের হয়ে যাবে পানি হিসাবে, H2O হিসাবে আউট হয়ে গেল। দেখো, এই জায়গায় কি ছিল, OH মূলকের যে H অংশটা, H পোর্শনটা ছিল, এই H পোর্শনটুক বের হয়ে গেল এবং এই পাশ থেকে পুরো OH মূলকটাই বের হয়ে গেল। তাহলে যদি বের হয়ে যায় পানি হিসেবে, তাহলে এখন কি বাদ থাকলো? এখন বাদ থাকলো হচ্ছে, আমি এই জায়গায় হচ্ছে লাল কালার দিয়ে আলাদাভাবে দেখাইতেছি, তাহলে কি বাদ থাকলো? এই জায়গা থেকে হচ্ছে আসলো অক্সিজেন এবং এই পাশে কার্বন ফাঁকা, এই যে অক্সিজেনের সাথে যুক্ত হলো। তাহলে এই যে দেখো COC বন্ধন ক্রিয়েট হইলো, অর্থাৎ পুরাটা কীরকম দেখা যায় এটা আমরা আরেকটা স্লাইড দেখি। যে এবার আর অত ডিটেলসে লিখতেছি না। এই যে জায়গায় কার্বন, এর সাথে এই যে অক্সিজেন, এই যে হচ্ছে আর একটা কার্বন, অক্সিজেন। ঠিক আছে, এইদিকে
সিসিএস। ঠিক আছে, এই যে দেখো আমাদের মেইন ফোকাসের জায়গা, এই মেইন ফোকাসের জায়গাটা হচ্ছে এই সিওসি। তো এই যে সিওসি বন্ড ক্রিয়েট হইলো, সিওসি, এটারই বলতেছি হচ্ছে আমরা গ্লাইকোসাইডিক বন্ড। এবং এই যে স্ট্রাকচারটা দেখতেছো এটাই হচ্ছে মেইনলি আমাদের সুক্রোজের স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচার থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে যে সুক্রোজ রিডিউসিং সুগার হবে নাকি নন রিডিউসিং সুগার হবে। আমরা কি জানি, ইন্ডিভিজুয়ালি কিন্তু গ্লুকোজ একটা রিডিউসিং সুগার ছিল, ফ্রুক্টোজও একটা রিডিউসিং সুগার ছিল, বাট সুক্রোজ কিন্তু রিডিউসিং সুগার না। কেন না এটা আমি তোমাদের এখন দেখাইতেছি। আচ্ছা, এই জায়গায় আমরা কেটে দিয়ে সুক্রোজের স্ট্রাকচার আর কি কীভাবে হলো সেটা তো বুঝলামই, ঠিক না? আচ্ছা, অক্সিজেন, এই হচ্ছে আমাদের সুক্রোজের স্ট্রাকচার হয়ে গেল। এখন রিডিউসিং সুগার হওয়ার জন্য কিংবা বিজারক শর্করা হওয়ার জন্য কি শর্ত দরকার ছিল আমাদের? শর্ত দরকার ছিল হচ্ছে মুক্ত অ্যালডিহাইড কিংবা মুক্ত কিটোন বন্ড থাকা লাগবে, কিটোন মূলক থাকা লাগবে। ঠিক আছে, এখন এই যৌগটাতে দেখো তো কোনো মুক্ত অ্যালডিহাইড কিংবা মুক্ত কিটোন বন্ড আছে কি না, চলো আমরা ফাইন্ড আউট করি। যদি আমরা অ্যান্সার জানি যে নাই, দেখো প্রথমে গ্লুকোজের ক্ষেত্রে কী ছিল, গ্লুকোজের ক্ষেত্রে এরা যেহেতু 1 নাম্বার কার্বন, এই জায়গায় কিন্তু সরাসরি অ্যালডিহাইড মূলক না থাকলেও এই জায়গায় যেহেতু OH ছিল, আগে OH ছিল না, এখন এই OHটা কই থেকে তৈরি হয়েছিল? OHটা থেকে কিন্তু এই H যে OH-এর এই Hটা কিন্তু আসছিল হচ্ছে 5 নাম্বার কার্বন থেকে। এর আগের ক্লাস যারা যারা করছো তারা এটা খুব ভালোভাবে বুঝতে পারবে যে এটা কিন্তু আসছিল হচ্ছে এই আমাদের এই যে 5 নাম্বার কার্বন, এই 5 নাম্বার কার্বন থেকে। এবং এই যে অক্সিজেন দিয়ে হচ্ছে আরেকটা হাত যুক্ত হয়েছে। এখন এই অক্সিজেন বন্ডটা যদি আমি ভেঙে দিই, সিম্পলি আবার সরল গঠনে নিয়ে যাই, তাহলে কিন্তু এই হাইড্রোজেনটা চলে যাবে এই অক্সিজেনের কাছে, এই জায়গায় OH বন্ড ক্রিয়েট করবে এবং এই জায়গায় ডাবল বন্ড অর্থাৎ CHO তৈরি করবে। অর্থাৎ যেহেতু ডেরিভেটিভস এইটা থেকে হচ্ছে আমাদের অ্যালডিহাইড মূলক তৈরি হইতেছে, এই কারণে গ্লুকোজ ছিল হচ্ছে রিডিউসিং সুগার। একই সাথে ফ্রুক্টোজের কথা চিন্তা করো, এই যে ফ্রুক্টোজের এই জায়গায় যে OH বন্ড ছিল, এই OH-এরও কিন্তু আসলে এইচটা এরা কিন্তু আসছিল হচ্ছে 5 নাম্বার কার্বন থেকে, ঠিক না? এটা 2 নাম্বার কার্বন আর 5 নাম্বার কার্বন থেকে আসছিল হচ্ছে এইচটা, আর ও এর সাথে হচ্ছে ডাবল বন্ড করা ছিল কার্বনের। ঠিক আছে, তাইলে এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইটার রিং স্ট্রাকচার বলো কিংবা সরল স্ট্রাকচার বলো, দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের দেখা যাইতেছে যে এই জায়গায় মুক্ত অথবা এমন একটা স্ট্রাকচার যেটা থেকে মুক্ত অ্যালডিহাইড কিংবা কিটোনমূলক পাওয়া যায়। যেটা সরল স্ট্রাকচার ছিল কার্বন স্কেলিটনের স্ট্রাকচার, এরকম যেটা ছিল ওটাতে তো সরাসরি মুক্ত ছিল, বাট এই রিং স্ট্রাকচারের ক্ষেত্রে সরাসরি মুক্ত না থাকলেও যে স্ট্রাকচার এটা থেকে কিন্তু আমরা মুক্ত কার্বনিলমূলক অর্থাৎ অ্যালডিহাইডমূলক অথবা কিটোনমূলক পাচ্ছিলাম, ঠিক না? এই কারণে এরা হচ্ছে রিডিউসিং সুগার। বাট তুমি যদি শুধু সুক্রোজের কথা চিন্তা করো, চলো এখন আমরা শুধু সুক্রোজ দেখব। হ্যাঁ, এখন তুমি যদি সুক্রোজের কথা চিন্তা করো, সুক্রোজে দেখো কোনো কিন্তু মুক্ত অ্যালডিহাইড কিংবা কিটোনমূলক পাওয়া যাবে না। কারণ কি, এই জায়গায় ওটা বন্ড ক্রিয়েট করে ফেলছে, এটাই হচ্ছে মুক্ত অক্সিজেন ছিল আমাদের অ্যালডিহাইড মূলকের ক্ষেত্রে। আবার এই জায়গায় যে কিটোনমূলকের জন্য যে অক্সিজেনটা ছিল, যে অক্সিজেনটা এই জায়গায় ছিল, অক্সিজেন কিন্তু পানি হিসাবে অলরেডি বের হয়ে গেছে, ঠিক আছে? সো অ্যালডিহাইড মূলকের যে অক্সিজেন ওইটা একটা বন্ড ক্রিয়েট করে ফেলছে, কিটোন মূলকের যে অক্সিজেন ওটা পানি হিসাবে বের হয়ে গেছে। তাহলে কি কোনো মুক্ত অ্যালডিহাইড কিংবা মুক্ত কিটোন মূলক এই জায়গায় আছে? যেহেতু মুক্ত অ্যালডিহাইড মূলক কিংবা মুক্ত কিটোন মূলক এই জায়গায় নাই, এই কারণে এই সুক্রোজ হচ্ছে একটা নন রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার। সো এটা কিন্তু তোমাদের খ নাম্বার কোশ্চেনের জন্য এবং MCQ এর জন্যই অনেক গুরুত্বপূর্ণ যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয় রিডিউসিং সুগার হওয়া সত্ত্বেও সুক্রোজ কেন নন রিডিউসিং সুগার। তখন কিন্তু তোমরা এরকম সুন্দর করে চিত্র আঁকা একা ব্যাখ্যা করে দিয়ে আসবা, ঠিক আছে? আর যদি MCQতে আসে তাহলে তো হইলই। তো ঠিক আছে, আমরা জানলাম যে সুক্রোজ কেন নন রিডিউসিং সুগার। এরপরে দেখো সুক্রোজের গঠনও আমরা জানলাম, এখন জানা লাগবে হচ্ছে সুক্রোজের উৎপাদন প্রণালী। সুক্রোজ কিভাবে উৎপাদিত হয়? সুক্রোজ কই থেকে আসে জানো? সুক্রোজ আসে হচ্ছে আখের রস থেকে।
এই আখের রস থেকে মূলত আমাদের সুক্রোজ কিংবা চিনি, এই চিনি উৎপাদন করা হয়। কিভাবে করা হয়? প্রথমে এই যে আখের রস, প্রথমে তো হচ্ছে কলে আখ মাড়াই করা হয়। তোমরা হচ্ছে আখের রস রাস্তায় খেয়ে থাকো, তো দেখছোই কলে কিভাবে আখ থেকে হচ্ছে রস বের করা হয়। এখন ওই রসে অবশ্যই অনেক ময়লা আছে, তো এই ময়লা দূর করার জন্য এই আখের রসের হচ্ছে পরিশ্রুত করা হয়। এই আখের রসটা আমরা পরিশ্রুত করলাম। এখন এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ আখের রস। এই বিশুদ্ধ আখের রসের মধ্যে ইন্টারেস্টিং ভাবে শুধুমাত্র এই সুক্রোজ বাদেও, এই সুক্রোজের সাথে সাথে থাকে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, তারপরে কিছু প্রোটিন এবং আরও কিছু অন্যান্য উপাদান থাকে। ঠিক আছে, এখন আমাদের দরকার হচ্ছে সুক্রোজ, শুধুমাত্র বিশুদ্ধ সুক্রোজ। আমাদের জৈব অ্যাসিড দিয়ে কাজ আছে। এখন এই যে পরিশ্রুত তরল, পরিশ্রুত রস, যার মধ্যে সুক্রোজ আছে, জৈব অ্যাসিড আছে, প্রোটিন আছে, এর মধ্যে যোগ করা হয় হচ্ছে একটা স্পেশাল জিনিস যার নাম হচ্ছে কলিচুন। কলিচুন, কলিচুনের সংকেত কি? অনেকেই জানো, অনেকেই জানো না। কলিচুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2। এখন দেখো তো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা CaOH2 এটা কোন ধরনের যৌগ? এটা হচ্ছে একটা ক্ষারীয় পদার্থ, ঠিক না? এটা হচ্ছে একটা ক্ষারীয় পদার্থ। আমাদের কি ছিল পরিশ্রুত দ্রবণে? জৈব অ্যাসিড ছিল। তাহলে এই ক্ষারীয় পদার্থ বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন যাই বলো না কেন, এটা কিন্তু এই যে জৈব অ্যাসিডে প্রশমিত করে দিবে, জৈব অ্যাসিডে প্রশমন করে ফেলবে। ঠিক আছে, তাহলে জৈব অ্যাসিড নিয়ে আমাদের কোনো চিন্তা করা লাগবে না। এবং এর পাশাপাশি প্রোটিন এবং অন্যান্য যে ভেজাল পদার্থগুলো আছে, এইগুলারেও সে কি করে ফেলবে? অধক্ষেপ করে ফেলবে, অধক্ষেপ। ঠিক আছে, তো যখন ক্ষারীয় পদার্থ অর্থাৎ কলিচুন জৈব অ্যাসিডকে প্রশমিত করে ফেললো, তারপরে আমাদের যে প্রোটিন কিংবা অন্যান্য ভেজালগুলো আছে, সুক্রোজ বাদে যা আছে সবই হচ্ছে মেইনলি ভেজাল এই জায়গায়। মানে আমাদের মেইন যেটা টার্গেট, ওইটা বাদে যাই থাকবে, সেটা ভালো হোক খারাপ হোক, সেটা হচ্ছে আমাদের ভেজাল রসায়নের ক্ষেত্রে। ঠিক আছে, তো বাকি যে ভেজালগুলো সবগুলোর হচ্ছে অধক্ষেপ হিসেবে পৃথক করে ফেললো। এখন এই যে আমরা শুধু সুক্রোজ পেলাম, এই সুক্রোজটারে হচ্ছে নিম্নচাপে আলাদা করে ফেলা হবে। এর উপরে হচ্ছে অনেক নিম্নচাপ দেওয়া হবে, নিম্নচাপ দিয়ে এই সুক্রোজের স্ফটিক আকার হিসাবে আলাদা করে ফেলা হবে, যেটা হচ্ছে আমাদের চিনি। স্ফটিক আকার হিসাবে আলাদা করে ফেলা হবে, যেটা হচ্ছে আমাদের চিনি, যেটা আমরা পাই। সো চিনি তৈরি করতে আখের রস থেকে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া লাগে। প্রথমে পরিশ্রুত করা লাগে, বিশুদ্ধ করা লাগে, তারপরে তার ভিতরে অনেক কিছু থাকে, এই কারণে কলিচুন মিক্স করা লাগে। কলিচুন মিক্স করার পরে যখন এগুলো আলাদা হয়ে যায়, তখন সুক্রোজের হচ্ছে আগে তাপ দেওয়া লাগে, অনেক তাপ দেয়, তাপ দিয়ে তারপরে হচ্ছে মেইনলি নিম্নচাপ, মানে উচ্চ তাপমাত্রায় নিম্নচাপ অ্যাড করা হয় আলটিমেটলি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা ফাইনালি এই যে স্ফটিক আকার সুক্রোজ বা চিনি, যেটা আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি, ওইটা পাই। ঠিক আছে, আচ্ছা, তার মানে সুক্রোজের প্রস্তুত প্রণালী সম্পর্কেও আমরা জানলাম, গঠন সম্পর্কেও জানলাম, এবার বৈশিষ্ট্য জানা লাগবে এবং ব্যবহার জানা লাগবে। তো চলো আমরা হচ্ছে সুক্রোজের বৈশিষ্ট্য সম্পর্কে জানি। সুক্রোজের কি কি বৈশিষ্ট্য আছে? ঠিক আছে, তো সুক্রোজের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সুক্রোজ কিরকম দেখতে, কেমন? সাদা, দানাদার, ঠিক না? বা স্ফটিক আকার, যাই বলো না কেন। তারপরে এটা খাইতে কেমন? স্বাদে মিষ্টি, স্বাদে মিষ্টি। আচ্ছা, সাদা, দানাদার, তারপরে হচ্ছে স্বাদে মিষ্টি, তারপরে এটা কি তরল পদার্থ না কঠিন পদার্থ? অর্থাৎ অবশ্যই কঠিন পদার্থ, যেহেতু দানাদার তার মানে অবশ্যই কঠিন পদার্থই হওয়া লাগবে, ঠিক না? তারপরে এর গলনাঙ্ক কত? সুক্রোজের গলনাঙ্ক কত? সুক্রোজের গলনাঙ্ক হচ্ছে 188°C। এটা কিন্তু তোমাদের মনে রাখা লাগবে, যে কোনো কোশ্চেনে কিন্তু সরাসরি দিয়ে আসতে পারে যে হচ্ছে সুক্রোজ বা চিনির গলনাঙ্ক কত। দেখো,
চিনির গলনাঙ্ক 188°C। যেহেতু আমরা চিনি চলে আসছে, তো এই জায়গায় লবণের কোশ্চেন আসতে পারে যে লবণের গলনাঙ্ক কত। তো এটাও আমরা মনে রাখবো যে লবণ বা সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক হচ্ছে 801°C। 801°C। সো বায়োলজি পড়ার ক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবা যে কোরিলেট করে পড়ার জন্য, ঠিক আছে? তোমরা যখন একটা জিনিস পড়বা, তার আশেপাশে যে জিনিসগুলো আসা সম্ভব কিংবা চলে আসতেছে, সেগুলো তোমরা একই সাথে জেনে নিবা। যেমন এই জায়গায় আমাদের আসছে সুক্রোজের গলনাঙ্ক, অর্থাৎ চিনির গলনাঙ্ক। আমরা যখন চিনির গলনাঙ্ক জানলাম, একই সাথে কিন্তু আমাদের পক্ষে এটাও পসিবল যে আমরা লবণের গলনাঙ্ক জেনে ফেলি, কারণ লবণের গলনাঙ্ক থেকেও কোশ্চেন আসতে পারে, যেহেতু চিনি থেকে আসতে পারে, ঠিক না? যদিও টপিক আলাদা, হয়তো লবণের গলনাঙ্ক কত এই কোশ্চেন আসতে পারে তোমার কেমিস্ট্রি থেকে, আর এই কোশ্চেন আসতে পারে বায়োলজি থেকে, বাট আলটিমেটলি কোশ্চেন তো আসবে, তোমার তো হচ্ছে এটা জানা লাগবেই, ঠিক না? তো আমরা জানা নিলাম যে লবণের গলনাঙ্ক হচ্ছে 801°C। তারপরে জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়ে জলীয় দ্রবণে অ্যাসিডিক পরিবেশে আর্দ্র বিশ্লেষিত হয়। আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম, আর্দ্র বিশ্লেষিত হয়ে সমপরিমাণে গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন করে। আর্দ্র বিশ্লেষিত হয়ে সমপরিমাণে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কয়েকটা বৈশিষ্ট্য গেলো, 1 2 3 4 5, কয়েকটা বৈশিষ্ট্য, 5টা বৈশিষ্ট্য আসছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, সেটা এখনো বলি নাই, সেটা হচ্ছে এখন বলবো। সেটা হচ্ছে যে সুক্রোজ পানিতে দ্রবণীয়। কিন্তু অ্যালকোহল ও ইথারে দ্রবণীয় না। অ্যালকোহল ও ইথারে দ্রবণীয় না, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। কিন্তু আমরা যেহেতু ডিপ থেকে পড়তেছি, আমাদের এই জায়গায় কোশ্চেন এইটা যে পানিতে দ্রবণীয়, ঠিক আছে, সবাই জানে পানিতে দ্রবণীয়, চিনি পানিতে গলে। অ্যালকোহলে দ্রবণীয় না, ইথারেও দ্রবণীয় না, এটা আমরা জেনে নিলাম, বইতে আছে, আমরা মুখস্থ করে নিলাম যে অ্যালকোহলেও দ্রবণীয় না, ইথারেও দ্রবণীয় না, খুব ভালো কথা। বাট আমাদের কোশ্চেন হচ্ছে ওয়াই, কেন এরা পানিতে দ্রবীভূত হচ্ছে অথচ অ্যালকোহল এবং ইথারে দ্রবীভূত হচ্ছে না? এটা অবশ্যই একটা জানার বিষয়, ঠিক না? তাই চলো আমরা হচ্ছে সেটা জানবো। সেটা হচ্ছে প্রথমতই আমাদের সমযোগী যৌগে, তোমরা যখন কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টার পড়বা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, তখন তোমরা দেখবা যে একটা সুন্দর কথা লেখা আছে যে লাইক ডিজলভস লাইক। এটা হচ্ছে দ্রবণীয়তার নীতি। লাইক ডিজলভস লাইক, অর্থাৎ দ্রাবক যেরকম এবং তুমি যেটারে হচ্ছে দ্রবীভূত করবা, ঠিক আছে, ওইটা একই রকম হওয়া লাগবে। তুমি চিন্তা করো যে হচ্ছে পানি, এই জায়গায় হচ্ছে পানি আছে, পানি কি, পানি হচ্ছে এই জায়গায় দ্রাবক, এবং এই জায়গায় গলাবা কি বা দ্রবীভূত করবা কি, সুক্রোজ। সুক্রোজ কি, সুক্রোজ হচ্ছে দ্রব, ঠিক আছে? তো পানি কিন্তু একটা পোলার যৌগ, ঠিক না? এবং সুক্রোজও পোলার যৌগ। যেহেতু উভয়ই পোলার যৌগ, এই কারণে পানিতে সুক্রোজ দ্রবীভূত হয়। সো লাইক ডিজলভস লাইক মানে এই যে দ্রাবক যেরকম, দ্রবও যদি ঠিক একই ধর্মের হয়, তাহলেই শুধুমাত্র দ্রবীভূত হবে, তাছাড়া দ্রবীভূত হবে না। এখন অ্যালকোহলের কথা চিন্তা করো, যে অ্যালকোহল কিন্তু পানির মতো তেমন খুব বেশি পোলার না। কারণ কি, অ্যালকোহলে ওএইচ মূলক আছে, আমরা জানি, ঠিক আছে? পানিতেও কি কারণে পোলার, ওএইচ মূলকের কারণে মেইনলি হচ্ছে পোলার, ঠিক আছে? বাট পানিতে কিন্তু অসংখ্য ওএইচ মূলক আছে, বাট অ্যালকোহলে অনেক বড় একটা চেন, ধরো 50 কার্বনের একটা অ্যালকোহল বা 60 কার্বনের একটা অ্যালকোহল, ওইটাতে কিন্তু হচ্ছে একটা ওএইচ মূলক থাকলেই সেটা অ্যালকোহল হয়ে যেতেছে, ঠিক না? সো দেখা গেল যে হচ্ছে অনেক দ্রবণ, অনেক কার্বন আছে তার মধ্যে, অনেক বিশাল একটা হাইড্রোকার্বনের চেইন আছে, এবং শেষমেশ দেখা গেল শুধুমাত্র একটা ওএইচ মূলক আছে। সো তুলনামূলক হিসাব করলে পানি
পানির থেকে, পানিতে যত OH মূলক আছে তার থেকে কিন্তু অ্যালকোহল এবং ইথারে অনেক কম পরিমাণে OH মূলক থাকে, এই কারণে এরা অনেক কম পরিমাণে পোলার থাকে। যেহেতু সুক্রোজ পোলার, তো তাকে দ্রবীভূত করতেও এমন কিছু লাগবে যেটা হচ্ছে পোলার। যেহেতু অ্যালকোহল এবং ইথার সেই পরিমাণ পোলার না, এই কারণে অ্যালকোহল এবং ইথারে সুক্রোজ কিন্তু দ্রবীভূত হয় না। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি যে কেন দ্রবীভূত হয় না। ঠিক আছে, চলো এরপরে কোন টপিক আছে আমাদের। আমরা বৈশিষ্ট্য পড়ে ফেললাম সুক্রোজের, এখন আমাদের জানা লাগবে যে সুক্রোজের ব্যবহার। এর আগের দিন একজন আমারে বলতেছিল ক্লাস শেষে যে ভাই আপনার ক্লাসে হচ্ছে সুক্রোজের ব্যবহার বানান ভুল লিখছেন গ্লুকোজের ক্ষেত্রে। সো আজকে হচ্ছে বানানটা আশা করি আমি ঠিক লিখবো, ব্যবহার। ঠিক আছে না আজকে? হ্যাঁ, তো সুক্রোজের ব্যবহার কোন কোন কাজে আমরা সুক্রোজ ব্যবহার করি। প্রথমেই যে কাজ আমরা সবাই জানি সেটা হচ্ছে মিষ্টান্ন তৈরিতে বা মিষ্টি তৈরিতে, মিষ্টান্ন বা সুইট মিট যেটা বলি আমরা, সুইট তৈরিতে ব্যবহার করি। স্বাভাবিকভাবেই চিনি আর কোন কাজে ইউজ হবে। তারপরে হচ্ছে কনফেকশনারিতে ইউজ করি, মানে আমাদের যে বিস্কিট কিংবা কেক, তারপরে হচ্ছে পেস্ট্রি, পাউরুটি, এইগুলোতে কনফেকশনারিতে ব্যবহার করি আমরা। তারপরে আরও হচ্ছে পরীক্ষাগারে অক্সালিক অ্যাসিড তৈরিতে ব্যবহার করি। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং যে অক্সালিক অ্যাসিড তৈরিতে ব্যবহার করি সুক্রোজ। কিভাবে ব্যবহার করি আমরা সেটা দেখব। দেখো আমাদের বইতে কি কি আছে এবং আমরা কি কি পড়তেছি এই বিষয়ে তোমাদের একটা জিনিস ধারণা ক্লিয়ার করে দেওয়া দরকার, যে বইতে যা আছে আমাদের কিন্তু পরীক্ষার জন্য তার থেকে এক ফোঁটা বেশি লাগবে না। সো বইতে আছে শুধু এই পয়েন্টগুলো, অক্সালিক অ্যাসিড তৈরিতে ব্যবহৃত হয়, তোমার জন্য এক্সামের জন্য শুধু এইটুকুই লাগবে। বাট কিভাবে ব্যবহৃত হইতেছে এগুলো যে আমরা ডিটেলসে পড়তেছি, এটা কিন্তু আমাদের জানার জন্য পড়তেছি, আমরা ভালো লাগে এই কারণে পড়তেছি, জানতে ভালো লাগে নতুন কিছু, ঠিক না? বায়োলজি আমরা কেন পড়ি, কেন বোরিং লাগে? কারণ আমরা ভিতরে জানার চেষ্টা করি না, আমরা জাস্ট উপরে উপরে রিডিং পড়ি আর মুখস্থ করি। সো এই রিডিং পড়া আর মুখস্থ থাকা বের হয়ে আমরা হচ্ছে ডিপে জানার চেষ্টা করতেছি। এই জানাটা তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, এক্সামের জন্য না, বাট তোমার যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, তুমি পড়তেছো, তুমি জানতেছো আসলে কিভাবে কি হইতেছে, এইটার জন্যই আমরা মেইনলি হচ্ছে এত ডিপে পড়তেছি। সো আশা করি বুঝতে পারছো, এগুলো তোমরা জানবা, শিখবা, চাইলে ভুলে যাবা, বাট মুখস্থ করার কোনো দরকার নাই। ঠিক আছে, মুখস্থ করবা কোনগুলো, যেগুলো বইতে আছে ইনফরমেশন সরাসরি সেগুলো মুখস্থ করবা। আশা করি বুঝাইতে পারছি। তো অক্সালিক অ্যাসিডের সংকেত কি? অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে COOH বন্ড COOH, এই হচ্ছে অক্সালিক অ্যাসিডের সংকেত। দেখেন অক্সালিক অ্যাসিড তৈরিতে সুক্রোজ কিভাবে হেল্প করে চলো আমরা দেখি। প্রথমেই এই যে সুক্রোজ, এই সুক্রোজরে আমরা কি বলছিলাম, অ্যাসিডিক পরিবেশে যদি আমরা আদ্র বিশ্লেষিত করি। সো আমরা হচ্ছে একটা পানি যোগ করলাম সুক্রোজের সাথে এবং আদ্র বিশ্লেষণ করবো, এবং কোন পরিবেশে করা লাগবে, অ্যাসিডিক পরিবেশ। অ্যাসিডিক পরিবেশের জন্য দিলাম হচ্ছে আমরা HNO3। তো সুক্রোজকে যদি আমরা HNO3 অ্যাসিড দিয়ে অর্থাৎ অ্যাসিডিক পরিবেশে আদ্র বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পড়ছিলাম, সম পরিমাণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। সো একটা গ্লুকোজ তৈরি হবে প্লাস একটা ফ্রুক্টোজ তৈরি হবে। ঠিক আছে, সো গ্লুকোজ ফ্রুক্টোজ উভয়েরই সাধারণ সংকেত কি, C6H12O6। আর সুক্রোজের সাধারণ সংকেত কি কিংবা ফর্মুলা কি, সেটা হচ্ছে C11H22, আচ্ছা C12H22O11। তাই তো বলি, কি লিখতেছি, C12H22O11। ঠিক আছে, এখন এই সুক্রোজটা আদ্র বিশ্লেষণ করে পেলাম আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এখন এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এদের মাঝখানে হচ্ছে এই যে আমরা হচ্ছে নাইট্রিক অ্যাসিড ইউজ করছিলাম HNO3, এই নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে জাইমান অক্সিজেন দিবে। জাইমান অক্সিজেন দেওয়া মানে কি, কোনো কিছুর সাথে যখন অক্সিজেন যোগ করি সেই প্রক্রিয়াটা বলি আমরা অক্সিডেশন কিংবা জারণ, এবং কোনো কিছুর সাথে যখন আমরা হাইড্রোজেন যোগ করি তখন সেটাকে বলি আমরা হচ্ছে রিডাকশন কিংবা বিজারণ। ঠিক আছে, তো যখন আমরা অক্সিজেন যোগ করতেছি, সো অক্সিজেন যোগ করা মানে কি, জারণ করা। এখন এই যে গ্লুকোজ কিংবা ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে কোন মূলক আছে, কার্বনিন মূলক। ঠিক আছে,
এই যে কার্বনিল মূলক, এই কার্বনিল মূলকের জারণে কি তৈরি হয় বলো তো তোমরা? 9-10-এও পড়ে আসছো, জানা উচিত জৈব রসায়নের জন্য। কার্বনিল মূলককে জারণ করলে তৈরি হয় হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে। এখন এই যে এই জায়গায় গ্লুকোজ, সো গ্লুকোজের ভিতরে কি ছিল? গ্লুকোজের আমরা স্ট্রাকচার লিখি। ঠিক আছে, এটা হচ্ছে গ্লুকোজ। তো গ্লুকোজের স্ট্রাকচারে দেখো এই জায়গায় কি আছে, এই যে কত সুন্দর, এই জায়গায় বসে আছে হচ্ছে অ্যালডিহাইড মূলক অর্থাৎ কার্বনিল মূলক। তো এই জায়গায় যদি তুমি জায়মান অক্সিজেন যোগ করো তাহলে এটা জারণ হয়ে কি তৈরি করবে? COOH তৈরি করবে, COOH। তারপরে নিচে দেখো, আবার নিচের দিকে খেয়াল করো, নিচে CH2OH আছে, ঠিক আছে। এখন CH2OH, OH মানে কি? OH থাকা মানে হচ্ছে অ্যালকোহল। ইন্টারেস্টিংলি অ্যালকোহলরেও যদি তুমি অক্সিডেশন করো কিংবা জারণ করো, জার্মান অক্সিজেন যোগ করো, অ্যালকোহলও কিসে পরিণত হবে? অ্যালকোহলও পরিণত হবে হচ্ছে COOH এ, অর্থাৎ জৈব অ্যাসিডে। সো উপরে এবং নিচে যে দুই মূলক আছে, দুইটা মূলকই কিন্তু আমাদের যে জার্মান অক্সিজেনের প্রভাবে তৈরি হয়ে যাইতেছে কি? COOH। তো আলটিমেটলি এই যৌগটা প্লাস HNO3 যদি আমি দেই, HNO3 কি করতেছে? HNO3 হচ্ছে জার্মান অক্সিজেন প্রোভাইড করতেছে, এন্ড এই জার্মান অক্সিজেনের প্রভাবে যৌগটা হয়ে যাবে এইরকম অনেকটা, যে COOH, তারপরে CHOH, চারটা, অর্থাৎ এই যে মাঝখানের যে চারটা ছিল আমি হচ্ছে সংক্ষেপে লিখলাম। দেখো CHOH, এটা হচ্ছে চারটা আছে, ঠিক আছে। তারপরে আবার এই জায়গায় ডাবল হয়ে গেল কেন? COOH, তারপরে নিচেও COOH। তো দেখো এই জায়গা থেকে COOH হয়ে গেল। এখন কি হবে? এই মাঝখানের অংশটুকু সরে যাবে এবং COOH দুটো একসাথে হয়ে যাবে, COOH। এবং মাঝখানের অংশটুকু কি হবে? এই যে দেখো, এই জায়গায় যে আমরা CH2OH ছিল, এই জায়গায় যে দুইটা হাইড্রোজেন ছিল না, এই হাইড্রোজেন দুটো তো বের হয়ে গেছে, COOH হয়েছে, একটা হাইড্রোজেন আছে, টোটাল হাইড্রোজেন ছিল হচ্ছে তিনটা, তাহলে এই দুইটা হাইড্রোজেন কই যাবে? এই যে এইগুলোর সাথে যুক্ত হয়ে যাবে, যে CHOH এর সাথে হবে হচ্ছে হাইড্রোজেন একটা যুক্ত হলো, কার্বনের 4 হাত পূরণ করলো, তারপরে হচ্ছে CHOH, তারপর আর একটা CHOH, তারপরে আবার CH2OH। এখন দেখো তো আবার এই জায়গায়ও 1 নাম্বার কার্বনে এই জায়গায় হচ্ছে CHOH আছে। সো OH সরাসরি থাকা মানে কি? এটা হচ্ছে মুক্ত অবস্থায় আছে, একদম কিনারের দিকে আছে। সো এটা হচ্ছে অ্যালকোহল, এবং 4 নাম্বার কার্বন এই জায়গায় আছে অ্যালকোহল। সো এই জায়গা থেকে যে আরো জার্মান অক্সিজেন প্রোভাইড হইতেই থাকবে, তো এমন তো না যে একদম অফ হয়ে যাবে, এই জায়গা থেকে হচ্ছে আরো জার্মান অক্সিজেন হবে, ঠিক না? এখন এই জার্মান অক্সিজেনগুলো আরো এইগুলারে হচ্ছে তোমার অক্সিডেশন করতে থাকবে বা জারণ করতে থাকবে, এবং আলটিমেটলি আরো এই যে COOH, C2O4H2, এটা হচ্ছে আমাদের যে অক্সালিক অ্যাসিড, এই অক্সালিক অ্যাসিডের সংকেত। সো এটা হচ্ছে তৈরি করতে থাকবে। সো আশা করি বুঝাইতে পারছি। এভাবে হচ্ছে মেইনলি আমাদের অক্সালিক অ্যাসিড তৈরি হইতেছে সুক্রোজ থেকে। আচ্ছা, জানলাম। এবং আরেকটা কাজ বাদ আছে, সেটা হচ্ছে স্বচ্ছ সাবান তৈরিতে ব্যবহৃত হয়। লাস্ট কাজ, সেটা হচ্ছে স্বচ্ছ সাবান তৈরিতে সুক্রোজ ব্যবহৃত হয়। স্বচ্ছ সাবান তৈরিতে সুক্রোজ ব্যবহৃত হয়। স্বচ্ছ সাবান বলতে কি বোঝো? দেখো, সাবান কোন পদ্ধতিতে তৈরি করা হয় তোমরা 9-10-এ 10ম অধ্যায়ে পড়ে আসছো। সাবানয়ন পদ্ধতিতে হচ্ছে সাবান তৈরি করা হয়, ঠিক না? তো সাবানয়ন পদ্ধতিতে যখন সাবান তৈরি করলে তার মধ্যে কিন্তু
অনেক ভেজাল থাকে টুকটাক, এবং এই ভেজালগুলোরে সরানোর জন্য প্রথমত সুক্রোজ ইউজ করা হয়। এবং তারপরে ওই সাবানটা কিন্তু ওই পরিমাণে শক্ত থাকে না, আমরা যেরকম দেখতেছি শক্ত, স্বচ্ছ কিংবা হচ্ছে উজ্জ্বল, এরকম শক্ত থাকে না। এবং এই সাবানায়ন পদ্ধতিতে যে সাবানগুলা তৈরি হয়, সাবানগুলা পরিবেশের যে পানি আছে না, এই পানির সাথে যুক্ত হয়ে গলে যায়। এখন গলে গেলে কি হবে? সাবান যদি গলে যায়, এমনি তুমি পানি লাগাও নাই, গায়ে মাখো নাই, তার আগে যদি সাবান গলে যায় প্যাকেটের মধ্যে থেকে, কিংবা বাইরে বের করছো সাবান গলে যাচ্ছে, তাহলে কি সেটা ভালো দেখায়? তোমার জন্য লস না? সো এই লস প্রিভেন্ট করার জন্য সাবান যেন না গলে, এই কারণে হচ্ছে সুক্রোজ ইউজ করা হয়। সো সুক্রোজ সাবানের সাথে মিশে সাবানের হচ্ছে গলার হাত থেকে প্রিভেন্ট করে এবং একটু শক্ত করে, গলে যাওয়া থেকে হচ্ছে প্রিভেন্ট করে। এই প্রক্রিয়া থেকে হচ্ছে প্রিভেন্ট করতেছে সুক্রোজ। তারপরে আরেকটা কাজ করতেছে, সেটা কি একটু শক্ত করতেছে, শক্ত করে। তারপর আরেকটা উজ্জ্বল করে, উজ্জ্বল। আমরা কোনো উজ্জ্বল জিনিস দেখলে হচ্ছে পছন্দ করি। একটা সাবান যদি দেখতে ডাল দেখা যায়, একদম হচ্ছে কালো কালো টাইপের, দেখতে পছন্দ হইতেছে না, ময়লা ময়লা লাগতেছে, তাইলে কিন্তু তোমরা নিবা না, কেউই কিনবে না। বাট ওইটা যদি অনেক সুন্দর দেখায়, পরিষ্কার, কোনো ময়লা নাই, চকচক করতেছে, তাইলে কিন্তু আমরা সাবানটা কিনবো, ঠিক না? তো এই কারণে সাবানটা স্বচ্ছ করার কাজে, অর্থাৎ উজ্জ্বল করার কাজে, তারপরে হচ্ছে শক্ত করতে এবং গলার হাত থেকে প্রিভেন্ট করতে, সাবানের মধ্যে আমরা হচ্ছে স্বচ্ছ সাবান তৈরিতে সুক্রোজ ইউজ করে থাকি। আশা করি হচ্ছে এই পর্যন্ত বুঝতে পারছো। অ্যান্ড এই ছিল হচ্ছে আমাদের সুক্রোজের ওভারঅল জিনিস, ঠিক আছে? সো এই হচ্ছে সুক্রোজের ওভারঅল জিনিস। কোনো জায়গায় যদি না বুঝে থাকো অবশ্যই জানাবা। আশা করি তোমাদের সব ডাউট ক্লিয়ার করতে পারছি। অ্যান্ড বেস্ট অফ লাক। এরপরের ক্লাসে আমরা কথা বলবো বাকি যে দুইটা আমাদের আলোচ্য বিষয় ছিল ডাইস্যাকারাইডের মধ্যে, অর্থাৎ সেলোবায়োস এবং ম্যালটোজ, সেগুলো নিয়ে। তো চলো আজকের ক্লাসে এই জায়গায় শেষ করি। অ্যান্ড অবশ্যই বই পড়বা ক্লাস শেষে। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।